আমাদের দৈনন্দিন জীবনকে চালিত করে যেসব আইন তার সবই কিন্তু তৈরি হয় এক জায়গায়, জাতীয় সংসদে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আইনগুলো আসলে ঠিক কিভাবে বানানো হয়? চলুন আজ আমরা সংসদের সেই ভেতরের কর্মযজ্ঞের একটা সফরে যাই। তো প্রশ্নটা হলো, সংসদের ভেতরে আসলে কি হয়? একটা সাধারণ প্রস্তাব কিভাবে দেশের সর্বোচ্চ আইনে পরিণত হয়? আর এই পুরো প্রক্রিয়াটার নিয়ম কানুনগুলোই বা কি? চলুন আজ এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। এই পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব সংসদের অভিভাবক মানে স্পিকারের ভূমিকা নিয়ে। তারপর দেখব অধিবেশনের কিছু বেসিক নিয়ম, আইন তৈরির প্রক্রিয়া, সদস্যদের ভোটের ক্ষমতা আর সীমাবদ্ধতা, এবং সবশেষে বিরোধী দলের কাজ কি। সংসদের সব অধিবেশন পরিচালনা করেন একজন মানুষ, যিনি বিতর্কের পুরো সুরটাই ঠিক করে দেন। তিনি আর কেউ নন, তিনি হলেন স্পিকার। তাকে বলা যেতে পারে সংসদের অভিভাবক। দেখুন, সংবিধানের ৭৪ নম্বর অনুচ্ছেদে কিন্তু স্পিকারের দায়িত্বটা পরিষ্কার করে বলা আছে। তিনি শুধু একজন মডারেটর নন, সরকারি আর বিরোধী দলের মধ্যে একটা ভারসাম্য রাখার মতো কঠিন দায়িত্ব তাকে পালন করতে হয়। সংসদে তার সিদ্ধান্তই ফাইনাল। স্পিকারের ভূমিকার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল তার এই পরিবর্তনটা। নির্বাচনের পর একজন সাধারণ এমপি যখন স্পিকার হন, তখন তাকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠতে হয়। তিনি তখন আর কোনো নির্দিষ্ট দলের নন, বরং পুরো সংসদের একজন নিরপেক্ষ অভিভাবক। সাধারণত কিন্তু স্পিকার কোনো ভোটাভুতিতে অংশ নেন না, কিন্তু সংবিধানের ৭৫-এর ১ গ অনুচ্ছেদ অনুযায়ী একটা বিশেষ ক্ষমতা তার আছে। যদি কোনো ইস্যুতে ভোট টাই হয়ে যায়, মানে পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ে, তখন স্পিকার তার নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিয়ে অচলাবস্থা ভাঙেন। আচ্ছা, স্পিকারের কথা তো হলো, এবার চলুন দেখি একটা সংসদ অধিবেশন চালানোর জন্য আর কি মৌলিক নিয়ম মানতে হয়। এই নিয়মগুলোই কিন্তু একটা বৈঠককে বৈধতা দেয়। সংসদীয় কাজে কোরাম শব্দটা খুব জরুরি। এর মানে কি? সংবিধানের ৭৫-এর ২ অনুচ্ছেদ বলছে একটা অধিবেশন চালু রাখতে হলে কমপক্ষে ৬০ জন সংসদ সদস্যকে উপস্থিত থাকতে হবে। যদি এর চেয়ে একজনও কম থাকেন, স্পিকার অধিবেশন মুলতবি করতে বাধ্য। প্রত্যেক অধিবেশনের প্রথম ঘণ্টাটাকে বলা হয় প্রশ্নোত্তর পর্ব। এটা কিন্তু সরকারকে জবাবদিহি করানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটা। এ সময় এমপিরা সরকারের কাজ নিয়ে মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করেন, আর মন্ত্রীরা তার উত্তর দিতে বাধ্য থাকেন। তো নিয়মকানুনের পর এবার আসা যাক সংসদের মূল কাজে, মানে আইন তৈরিতে। একটা আইডিয়া থেকে শুরু করে সেটাকে দেশের আইনে পরিণত করার রাস্তাটা কিন্তু বেশ কয়েকটা ধাপে ভাগ করা। পুরো প্রসেসটাকে আমরা সহজে ৩ ভাগে দেখতে পারি। প্রথমত, প্রাক আইনায়ন পর্যায়ে, যখন কোনো মন্ত্রণালয় একটা বিলের খসড়া বানায়। এরপর বিলটা আসে সংসদে, শুরু হয় আইনায়ন পর্যায়ে, যেখানে এটা নিয়ে আলোচনা, বিতর্ক আর ভোট হয়। আর সবশেষে রাষ্ট্রপতির সম্মতির পর শুরু হয় আইন পরবর্তী পর্যায়ে। আইন তৈরির এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম পাঠে বিলটা শুধু সবার সামনে আনা হয়, আসল কাজটা হয় দ্বিতীয় পাঠে, যখন বিলের নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দরকার হলে সংশোধনের জন্য কমিটিতেও পাঠানো হয়। আর একদম শেষে তৃতীয় পাঠে বিলটা পাস করার জন্য ফাইনাল ভোটাভুটি হয়। সংসদে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এমপিদের ভোটের মাধ্যমে, কিন্তু একজন এমপির ভোট দেওয়ার স্বাধীনতা ঠিক কতটা? এখানে কিন্তু একটা বড়সড় সীমাবদ্ধতা আছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। মানে একজন জনপ্রতিনিধি কি তার নিজের বিবেক দিয়ে ভোট দেবেন, নাকি দলের সিদ্ধান্তই তাকে মেনে চলতে হবে? কি মনে হয়? উত্তরটা হলো না, তিনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। বাংলাদেশের সংবিধানে ফ্লোর ক্রসিং নামে একটা খুব কড়া নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী কোনো এমপি যদি তার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন অথবা ভোটদানে বিরত থাকেন, তাহলে তার সংসদ সদস্য পদই বাতিল হয়ে যাবে। একটা কার্যকর সংসদ কিন্তু শুধু সরকারি দল দিয়ে হয় না। গণতন্ত্রকে সচল রাখতে আর সরকারকে জবাবদিহি করতে বিরোধী দলের ভূমিকাটা অপরিহার্য। তারা অনেকটা গণতন্ত্রের প্রহরীর মতো কাজ করে। বিরোধী দলকে প্রায় বিকল্প সরকার বা গভর্নমেন্ট ইন ওয়েটিং বলা হয়। তাদের কাজ শুধু সরকারের সমালোচনা করাই না, বরং সরকারের ভুল ধরিয়ে দেওয়া আর দেশের জন্য আরও ভালো বিকল্প পলিসি তুলে ধরা। একটা শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র কিন্তু দুর্বল হয়ে পড়ে। সরকারকে প্রশ্ন করার জন্য বিরোধী দলের হাতে বেশ কিছু সংসদীয় টুলস বা হাতিয়ার থাকে। যেমন তারা প্রশ্নোত্তর পর্বে সরাসরি মন্ত্রীদের প্রশ্ন করতে পারে, জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে মুলতবি প্রস্তাব আনতে পারে, এমনকি বাজেট আলোচনার সময় ছাঁটাই প্রস্তাবের মাধ্যমে নির্দিষ্ট কোনো খাতের খরচ নিয়েও প্রশ্ন তুলতে পারে। তাহলে সব মিলিয়ে স্পিকারের নিরপেক্ষ ভূমিকা, আইন তৈরির জটিল প্রক্রিয়া আর বিরোধী দলের সজাগ দৃষ্টি, এই সব কিছু মিলিয়ে জাতীয় সংসদকে একটা কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে।
প্রত্যেকটা নিয়মের পেছনেই কিন্তু সুশাসন আর জবাবদিহিতা নিশ্চিত করার একটা বড় উদ্দেশ্য আছে। কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। ভাবুন তো, একদিকে সংসদীয় বিতর্কের জন্য এত নিয়মকানুন, আবার অন্যদিকে ফ্লোর ক্রসিং আইন একজন এমপির স্বাধীন মতামত দেওয়ার সুযোগকে সীমিত করে দিচ্ছে। এই দুটো বিপরীত ব্যবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই হয়তো সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আমাদের সাথেই থাকুন আপডেট খবর পেতে।